গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুচন্দা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল লাইফ স্পেশালিস্ট বিয়ন্ড লিমিটেশনসে। আর আমি এখন রয়েছি নেপালের পোখরাতে। দুদিন ধরে এত হেকটিক জার্নি ছিল যে কাঠমান্ডুতে ঠিক করে ভিডিও করে ব্লগটা করাই হয়নি। তো ফাইনালি আজকে আমরা পোখরা থেকে বেরিয়ে যাচ্ছি জমজমের পথে, যেখান থেকে আমাদের মুক্তিনাথ যাওয়ার কথা। আর মুক্তিনাথটা এইবারের ট্রিপের মেইন আকর্ষণ। এখন দাঁড়িয়ে রয়েছি পোখরাতে আমাদের যে হোটেল পেওয়া সুইটস, ঠিক তার সামনে। এই যে পিছনে, এটাই হচ্ছে আমাদের পোখরার হোটেল। আর মোটামুটি আর আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা পোখরা থেকে বেরিয়ে যাব। তবে কালকে যেরকম সানি ওয়েদার ছিল, আজকে কিন্তু ওয়েদারটা বর্তমানে একটু ক্লাউডি। কালকে যখন আমরা এসেছি পিকগুলো কিন্তু দেখা যাচ্ছিল বেশ ভালো। এখন কোনো পিকই দেখা যাচ্ছে না, সবই মেঘে আচ্ছন্ন। দেখা যাক বেলা বাড়ার সাথে সাথে কি চেঞ্জেস হয়। অবশ্যই এক্সপেক্ট করব যাতে খুব ভালো সানি ওয়েদার আমরা পাই, বাকিটা কপাল। এটা আমাদের হোটেলের মধ্যেই একটা ব্যানার মতো দেওয়া রয়েছে, পোখরাতে কী কী দেখার জায়গা রয়েছে সেগুলো সম্পর্কে। মেইনলি বিন্ধুবাসিনী টেম্পল, সারাংকোট সানরাইজ, এটা আমরা গতবারেও দেখেছিলাম। পামডিকট শিব স্ট্যাচু, এটা কিন্তু আগেরবার যায়নি। পিস প্যাগোডায় গিয়েছিলাম। সেতী রিভার রয়েছে, গুপ্তেশ্বর কেভ রয়েছে, এখানে গিয়েছিলাম। ব্যাট কেভে গিয়েছিলাম, মহেন্দ্র কেভে গিয়েছিলাম, ডেভিস ফলসে গিয়েছিলাম। বারাহি টেম্পল মনে হচ্ছে যাইনি, প্যারাগ্লাইডিংও করিনি। আচ্ছা, মুক্তিনাথ তো আজকে বেরিয়ে যাচ্ছি, আর এই মুহূর্তে কোনো রকম অ্যাডভেঞ্চার করার ইচ্ছে নেই। তো এই হচ্ছে মোটামুটি পোখরার মেইন সাইট সিইংগুলো। পোখরা শহরটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ইনফ্যাক্ট কাঠমান্ডুর তুলনায় পোখরা অনেক বেশি সুন্দর। গত ভিডিওতে আপনাদেরকে অলরেডি ফেওয়া লেক দেখিয়েছি, তবে সেটা ছিল সন্ধ্যাবেলায়। অপেক্ষা করুন, এরপর দিনের বেলার ফেওয়া লেকও অবশ্যই দেখাবো। পোখরা শহরটা অ্যাকচুয়ালি অন্নপূর্ণা সার্কিটে যাওয়ার একদম প্রবেশদ্বার বলা যায়। দেখুন দূরে দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্নপূর্ণা রেঞ্জটা। কাঠমান্ডুর পর এটাই নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর। আর এই পোখরাকেই কিন্তু এই দেশের ক্যাপিটাল অফ ট্যুরিজম বলা হয়। তার কারণ যত লোক না কাঠমান্ডু যান, তার থেকে বেশি মানুষ আসেন পোখরাতে, আর বিশেষ করে ট্রেকিংয়ের জন্য। সকালে যে ভয়টা পাচ্ছিলাম যে ওয়েদারটা ক্লাউডি থাকলে পিকগুলো ভালোভাবে দেখা যাবে না, পরে দেখা গেল যে না, রোদ্দুরটা ঠিকই উঠেছিল আর সমস্ত পিকগুলো একেবারে ঝকঝক করছিল। নীল আকাশ আর তার নিচে সাদা বরফ ঢাকা এই শৃঙ্গগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। পোখরার রাস্তাঘাটও কিন্তু তুলনামূলকভাবে অনেক সুন্দর, অনেক ভালো হয়ে গেছে এখন। আর শুধু তাই নয়, এটাকে পুরোপুরি শহরও কিন্তু আমরা বলতে পারি না, কারণ যেই একদম পুরো শহর থেকে আপনারা বেরিয়ে যাবেন, সাথে সাথে একেবারে একটা পাহাড়ি গ্রামের শোভা আপনাদের জন্য অপেক্ষা করবে। বিশেষ করে এই জমজম যাওয়ার পথে যে প্রাকৃতিক শোভা আমরা দেখেছিলাম, সত্যিই অসাধারণ। আর সেই কারণেই এই ভিডিওটা একটু দীর্ঘ হতে চলেছে, কারণ আসল মজা তো পথ চলাতেই। রাস্তার দুধারে এত সুন্দর চারিপাশে সৌন্দর্যটা ছড়িয়েছিল যে নিজের হাত কিছুতেই থামাতে পারছিলাম না ভিডিও করার থেকে। কি আর করা যাবে বলুন? আসলে আমরা যারা পাহাড় ভালোবাসি, আমরা জানি যে ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার তুলনায়
ডেস্টিনেশনে যাওয়ার পথে যে প্রাকৃতিক শোভা দেখা যায় সেটাই আসল সৌন্দর্য। একবার পৌঁছে গেলে তো হয়েই গেল, কিন্তু সেখানে পৌঁছানোটাই আসল। একটু ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য বা কারোর যদি কিছু কেনার থাকে সেই কারণে কিছুটা যাওয়ার পর আমাদের একটা হল্ট দেওয়া হয়েছিল। আর তারপর দেখলাম ড্রাইভার ভাই বাসেরও কিছু ছাড়িয়ে নিচ্ছেন এই সুযোগে। এখানে বেশ অনেকগুলো দোকান রয়েছে পরপর, আপনারা চাইলে ব্রেকফাস্টটাও এখানেই সেরে নিতে পারেন। আস্তে আস্তে আমরা শহর ছাড়িয়ে অনেকটা চলে এলাম। পথে পড়ল কালীগণ্ডকী নদী। এটা ভালো করে মাথায় রাখবেন। এরপর কালীগণ্ডকী নদীর উৎসস্থলটাও আপনাদেরকে দেখাবো অন্য কোনো ভিডিওতে। এই কালীগণ্ডকী নদীর কিন্তু অনেক গুরুত্ব রয়েছে এই নেপাল সহ পোখরার বিস্তীর্ণ অঞ্চলে। এই সমগ্র উপত্যকাটা খুবই সুন্দর দেখতে। নদীর ধার দিয়ে যেতে যেতে কখন যে গন্তব্যস্থলে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। মাঝে মাঝে মনে হচ্ছিল একটু ড্রাইভার দাদাকে বলি দাঁড়াতে, নেমে গিয়ে নদীতে একটুখানি পাটা ভিজিয়ে আসি, কিন্তু যাত্রাটা অনেকটাই বড়, তাই অতটা সময় আমাদের হাতে ছিল না। আমরা চাইছিলাম সন্ধ্যার অন্ধকার নেমে আসার আগেই যাতে আমরা জমজমে পৌঁছে যেতে পারি। সেই মতোই আমরা বেশ তাড়াতাড়ি করেই সামনের দিকে এগিয়ে চলছিলাম। আর একটা জিনিস, নেপালে অসংখ্য এই ব্রিজ ধরনের রয়েছে, মানে প্রত্যেকটা নদীর উপর দিয়ে প্রচুর ঝুলন্ত ব্রিজ রয়েছে। আমরা আমাদের যাত্রাপথে যে মোট কতগুলো ঝুলন্ত ব্রিজ দেখেছিলাম তা বোধহয় গুনেই শেষ করতে পারবো না। তাহলে ভেবে দেখুন পুরো নেপাল জুড়ে কতগুলো এই ধরনের ব্রিজ রয়েছে। মনে আছে একদম প্রথম ভিডিওতে যেদিন আমরা কাঠমান্ডু আসছিলাম সেদিনও এরকম একটা ঝুলন্ত ব্রিজ ছিল। আমরা ড্রাইভার দাদাকে খুব করে অনুরোধ করলাম যে এরপর একটা মোটামুটি কাছাকাছি যদি কোনো ঝুলন্ত ব্রিজ থাকে তাহলে যেন একটু দাঁড় করায়, আমরা একটুখানি ওই ঝুলন্ত ব্রিজে উঠে একটু ঘুরে আবার চলে আসব। প্রথমে উনি একটুখানি আপত্তি করছিলেন, কিন্তু তারপরে বললেন ঠিক আছে, যদি তেমন কোনো ব্রিজ দেখা যায় তাহলে উনি অবশ্যই দাঁড়াবেন। বলতে না বলতেই একখানা ব্রিজ কিন্তু দেখা যাচ্ছে, আর আমরা অনেক চেষ্টা চরিত্র করে ওনাকে দাঁড় করালাম যাতে আমরা ওই ব্রিজটায় উঠতে পারি। কোনো ব্রিজ দেখে মনে হচ্ছিল যে সেটাই হয়তো ওঠাই যাবে না, অথচ পরে দেখা গেল সেই ব্রিজ দিয়ে ওঠা যাচ্ছে। তবে আমাদের একটা টার্গেট ছিল অনেক উঁচুতে ঝুলন্ত একটা ব্রিজের দিকে, কিন্তু সেখানে তো আমরা গাড়ি নিয়ে যাব না, সুতরাং আমাদের নিচের দিকেই জাস্ট সমতলে কোনো ব্রিজের সন্ধান করতে হলো। এবং অবশেষে এরকম একটা ব্রিজ আমরা পেয়েও গেলাম। তবে আমাদের টার্গেট ছিল দেখুন ওই যে উঁচুতে ওই রকম কোনো ব্রিজে যাব, কিন্তু ওরকম ব্রিজে চড়ার জন্য বাস নিয়ে অতটা উপরে উঠতে হবে তো, তাই অবশেষে হাতের নাগালের মধ্যেই একটা ব্রিজ থেকে আমাদের বাস দাঁড়ালো। ব্রিজ কই? আচ্ছা চলো চলো চলো। যদিও আমাদের টার্গেট ছিল ওই উঁচুর দিকে ওই ব্রিজটায় ওঠার, কিন্তু ওটাতে উঠতে না পেরে অবশেষে একটা সমতলের দিকের ব্রিজেই আলটিমেটলি এলাম। ব্রিজ থেকে নিচে বয়ে যাওয়া নদীটা দেখতে দারুণ সুন্দর লাগছিল, আর সেরকম ভয়ও লাগছিল। সব থেকে বেশি ভয় লাগছিল যদি বাই চান্স হাত থেকে মোবাইলটা পড়ে যায়। অবশেষে বাসে আর বসতে না পেরে চলেই এলাম একটু রিস্ক নিয়ে এই হ্যাঙ্গিং ব্রিজের উপরে। দারুণ মজা হলো ব্রিজটায়। পিছনে গ্রাম রয়েছে, কিন্তু আমাদের হাতে অতটা সময় নেই যে পুরো গ্রামটা ঘুরবো। সবাই অলরেডি চলে গেছে, আমি কোথায় সবার লাস্ট ফিরছি আর কি। আর তার থেকেও বড় কথা যে এখানে এই ব্রিজ দিয়ে কিন্তু
স্কুটি, বাইক এই সমস্তও যাচ্ছে। মানে শুধুমাত্র যে হাঁটার জন্যই এই ব্রিজটা তা নয়, টু হুইলারের জন্যও কিন্তু এই ব্রিজটাকে ব্যবহার করা হয়। আমাদের সামনেই অনেকেই গেলেন এই ব্রিজ দিয়ে। একটা নতুন ধরনের অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। কি সুন্দর জায়গাটা। বেশ ভালো, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। না আসলে কিন্তু মিস হয়ে যেত ব্যাপারটা। ঝুলন্ত ব্রিজ অভিযান শেষ করে আবার আমরা রওনা হলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। তবে হ্যাঁ, রাস্তায় আরও একটা জায়গায় আমরা দাঁড়াবো। সেই জায়গাটার নাম হচ্ছে বেনি। তবে সেখানে কেন দাঁড়াবো সেটা তো ক্রমশ প্রকাশ্য। দেখুন, বলতে বলতে আরও একটা ঝুলন্ত ব্রিজ চলে এসেছে। এরকম ধরনের অসংখ্য ঝুলন্ত ব্রিজ কিন্তু আমাদের চোখে পড়েছিল। আমরা এখন যে সেতুটা পার করছি, এই সেতুটা পার করলেই আমরা বেনি নামক একটা শহরে পৌঁছাবো। আর এই বেনি বেশ বিখ্যাত একটা জায়গা। এবার সেটা কেন বিখ্যাত সেটা এবার আপনাদেরকে বলবো। এটা হলো বেনি বাজার। আর এই বেনি বাজারটা ক্রস করার পরেই একটা মোড় আসবে, যেখান থেকে আপনারা বেনি টেম্পলে যেতে পারবেন। তবে সেটা কি টেম্পল সে বিষয়ে সেই মুহূর্তে আমরা তখন কিছুই জানি না। শুধু অ্যারো চিহ্ন দেখে আমরা সামনের দিকে চলতে লাগলাম। এটা হলো বেনির গলেশ্বর মহাদেব মন্দির। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। মন্দিরটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। পুরো মন্দিরটা যদি আপনারা ভালোভাবে ঘুরতে চান তাহলে মিনিমাম 1-1.5 ঘন্টা সময় লাগবে। তাই হাতে সেই সময়টা রেখে যাবেন। আর মন্দিরের বাইরেই রয়েছে দোকান, সেখান থেকে চাইলে আপনারা পুজো সামগ্রী বা প্রসাদ ইত্যাদি কিনে নিতে পারেন। এই মন্দিরের বিশেষত্ব হলো এই পুরো মন্দিরটি একটি মাত্র বিশাল পাথরের উপরে তৈরি করা হয়েছে। মূল মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নির্মিত হলেও এখানে কিন্তু শিবলিঙ্গ ছাড়াও আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। সেগুলিও যথেষ্ট নিষ্ঠার সঙ্গেই পূজিত হয়। আসলে এই জায়গাটির একটি বিশেষ ধার্মিক গুরুত্ব রয়েছে। যুগ যুগ ধরে বহু ভক্তরা এখানে আসেন এবং এই মন্দির দর্শন করেন। কালীগণ্ডকী নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি একটা বিশাল চক্রশিলার উপরে তৈরি করা হয়েছে, যার মাপ বলা হয় 4578 স্কোয়ার মিটার। একটা পাথরের উপর পুরো মন্দিরের চত্বরটা। যেমনটা আপনাদের বলেছিলাম, এখানে শুধুমাত্র ভগবান শিব ছাড়াও কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ, বিষ্ণু, গোমাতা এবং শালিগ্রাম শিলারও পুজো করা হয়। ট্রেনে আসলেন না? ভিজুয়ালাইজ চেকিং বেশিও করে না, চুপচাপ একটু চেকিং হচ্ছে গন্ডগোলের জন্য। নয়তো আমাদের এই মন্দিরটা 12টার সময়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এইখানেই। ও এখানে, মানে এইখানে না, অন্য জায়গা নেপালে। আচ্ছা নেই।
আপনি বাঙালি? এই দেখুন, এই হচ্ছে সেই বিশাল পাথর যার উপরে পুরো মন্দিরটা ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে তৈরি করা হয়েছে। বেনি বাজার থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই অবস্থিত এই মন্দিরটি। এখানে পরপর অজস্র শিবলিঙ্গ রাখা রয়েছে, ঠিক যেমনটা ছিল কাঠমান্ডুতে যে মেন পশুপতিনাথ মন্দির, তার পিছনের দিকে এই রকমভাবেই ঘুরে ঘুরে শিবলিঙ্গ দর্শন করার একটা জায়গা রয়েছে। কিন্তু সেখানে তো ছবি বা ভিডিও তোলা নিষেধ, কিন্তু এখানে সেটা ছিল না। কিন্তু এখানে যেরকমটা আপনারা দেখছেন ঠিক এই রকমই একটা স্ট্রাকচার মেন পশুপতিনাথ মন্দিরের পিছনের দিকেও কিন্তু রয়েছে। এভাবেই ঘুরে ঘুরে এই শিবলিঙ্গগুলিকে প্রদক্ষিণ করে সমগ্র জায়গাটাকে পরিক্রমা করে অবশেষে বেরিয়ে যেতে হয়। খুব ইচ্ছে ছিল যে গুণে দেখব যে মোট কতগুলো শিবলিঙ্গ রয়েছে, কিন্তু হাতে সময় অত্যন্ত কম থাকায় সেটা আর করা আমার পক্ষে সম্ভব হয়নি। যদি পরবর্তীকালে আবার কখনো এই সুযোগটা পাই তাহলে অবশ্যই গুণে দেখব। আর এই পুরো জায়গাটার মাঝখানটাতে রয়েছে একটা বিশাল বড় নটরাজ মূর্তি, যেটা বাকি সমস্ত জায়গার তুলনায় একটু উঁচুতে রয়েছে, তাই বহু দূর থেকে ওই নটরাজ মূর্তিটা কিন্তু দেখা যাচ্ছে। আমাদের পরিক্রমা শেষ, এবার বেরিয়ে যাওয়ার পালা। তবে জায়গাটা বেশ সুন্দর এবং এই জায়গাটা ঘোরার জন্য অন্ততপক্ষে 1 ঘন্টা সময় হাতে রাখবেন। কথিত আছে এখানে নাকি ভগবান শিবের পদচিহ্নও রয়েছে, যেখান থেকেই পরবর্তীকালে শালিগ্রাম শিলাও বেরিয়ে এসেছে। এটাও মান্য করা হয় যে এই পুরো মন্দিরটাই নাকি নিজের থেকেই পাথর ফুঁড়ে বেরিয়ে এসেছিল, যেটাকে পরবর্তী সময়ে সংরক্ষিত করা হয়েছে। হ্যাঁ, তবে নিশ্চয়ই পরবর্তীকালে আরও কিছু কনস্ট্রাকশন এখানে করা হয়েছে। জায়গাটা এতটাই শান্ত, নিস্তব্ধ এবং নিরিবিলি, তার কারণ আশেপাশে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ কিন্তু আপনারা পাবেন না, কারণ মেন রাস্তা থেকে এই মন্দিরটা অনেকটাই ভেতরের দিকে। মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ল যে পাশ দিয়ে বেশ কয়েকটা কুণ্ড রয়েছে। এগুলোকে ঠিক কুণ্ড বলা যায় না, এগুলোর মুখ থেকে আর কি জল পড়ছিল। তখন সবাই চলে গেছে, আমার মনে হচ্ছিল আমি একাই পিছনে পড়ে রয়েছি, তাই খুব ভালো করে অনুসন্ধান করে ওঠা হয়নি যে এই জলের উৎসস্থলটা কোথায়। যাই হোক, সব মিলিয়ে এই মন্দিরটা কিন্তু আমার দারুণ লেগেছে এবং ইচ্ছে আছে পরবর্তীকালে যদি কখনো আবার মুক্তিনাথের দিকে যাই তাহলে এই মন্দিরটায় আরও একবার অবশ্যই যাব। মন্দিরে যাওয়ার পথে দুটো নদীর সঙ্গমস্থল চোখে পড়েছিল। জানি না এই নদী দুটোর নাম কি, তবে শুনেছি যে এই মন্দিরটি নাকি কালীগণ্ডকী নদীর তীরেই অবস্থিত। কিন্তু এখানে দেখুন দুটো নদীর জলের রং কিন্তু সম্পূর্ণ আলাদা। বেনির মন্দির দর্শন আমাদের সমাপ্ত। এবার আমরা আবার এগিয়ে যাব জমজমের দিকে। আর সেখানে যাওয়ার পথেই এই ঝর্ণাটা বা এই ওয়াটারফলটা চোখে পড়ল, তাই একটুখানি দাঁড়িয়ে পড়লাম কিছু ছবি তোলার জন্য। ফুটো করে দিয়ে লোকে জল পড়ছে। জানি না ওই ঝর্ণাটার নাম কি ছিল, তবে সেখান থেকে এবার আমরা রওনা হলাম। আর এবার কিন্তু সবার বেশ খিদেও পেয়েছে, তার কারণ সেই সকাল থেকে আমরা চলেছি আর গন্তব্যস্থল আসতে এখনও অনেক দেরি আছে। তাই এবার সবারই মনে হলো একটু লাঞ্চটা করে নিলে ভালো হয়। কিন্তু এখানে
লাঞ্চ করার জায়গা কিন্তু খুবই সীমিত। না, এটা লাঞ্চ করার জায়গা নয়, এটা হচ্ছে তপ্ত পানি। জানি না এটা প্রাকৃতিক কিনা, বাইরে লেখা রয়েছে প্রাকৃতিক, কিন্তু আমার কেন জানি না মনে হলো যেন ট্যাঙ্কের থেকে গরম জল পড়ছে। বহু ফরেনাররা এখানে আসেন, তবে আমরা এখানে ঢুকলাম না, আমাদের এখানে তেমন কিছুই ভালো লাগেনি আসলে। এরপরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে, যেটা হচ্ছে অবশ্যই লাঞ্চ করার জন্য। আজকে বলছে চায়না বর্ডার থেকে পুরো নিয়ে এসে কাকবেনিতে নিয়ে কাকবেনিতে মিলে নাম হচ্ছে কালীঘাট। এই হলো আমাদের লাঞ্চ করার জায়গা। শুধু আমরাই নয়, মোটামুটি আরও অজস্র গাড়ি দেখলাম, সবাই এসে এখানেই লাঞ্চের জন্য দাঁড়াচ্ছে। কিন্তু জায়গাটি অত্যন্ত কস্টলি। খাবার দাবারের স্বাদ কেমন তা অবশ্য বলতে পারবো না, তার কারণ আমরা খাইনি। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে ওখানে লাঞ্চ করার তুলনায় আমরা যদি তপ্তপানির ওখানেও লাঞ্চটা করতাম, সেখানেও প্রচুর রেস্টুরেন্ট ছিল, ওখানে কিন্তু লাঞ্চ করে নেওয়াটা বেটার। যাই হোক, যাদের ইচ্ছে ছিল তারা ওখানে লাঞ্চ করেছে, আর সবার লাঞ্চ করা হয়ে গেলে আমরা আবার বেরিয়ে চললাম। পথে পড়ল আরও একটা খুব সুন্দর ওয়াটারফল, তবে অনেকটা দেরি হয়ে যাওয়ায় সেদিন আর আমরা ওখানে দাঁড়ালাম না। ঠিক করলাম যেদিন আমরা ফিরবো সেই দিন আমরা এই ওয়াটারফলের এখানে দাঁড়াবো। আসলে আমাদের এত তাড়াহুড়ো করার কারণ ছিল মুক্তিনাথের পারমিটটা বানিয়ে নেওয়া। এখন আমরা দাঁড়িয়েছি একটা চেকপোস্টে। এখানে মুক্তিনাথে যাওয়ার পারমিট বানানো হয়। এর জন্য অবশ্যই আপনারা আপনাদের আইডি কার্ডের জেরক্স এবং 1 কপি করে কালার ছবি সঙ্গে রাখবেন। মাথা পিছু খরচ হবে 1000 টাকা। তবে এই পারমিটটা বানিয়ে তারপর জমজমে যাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ, না হলে মুক্তিনাথ যাওয়ার পথে অনেকটা দেরি হয়ে যাবে। ঠিক এই রকম কাগজে করে আপনাদের জন্য পারমিট চলে আসবে। আর কোথাও দাঁড়ানো নেই, এবারে আমরা একেবারে নিশ্চিন্ত হয়ে জমজমের পথে চলেছি। কারণ যে পারমিটটা নেওয়ার জন্য আমাদের এত তাড়াহুড়ো ছিল, অবশেষে সেটা আমরা সাকসেসফুলি করিয়ে নিতে পেরেছি। তবে এবার চারপাশের পরিবেশ কিন্তু বদলাতে শুরু করেছে। এতক্ষণ আমরা যে ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আসছিলাম, এবারের সৌন্দর্যটা দেখুন একদম অন্যরকম, কিন্তু অসাধারণ লাগছিল। সত্যি এই রাস্তাটা এত সুন্দর লাগছিল যে কি বলবো, ভাষায় প্রকাশ করা আমার পক্ষে তো সম্ভব নয়। মনে হচ্ছে যেন ভিডিওগুলো দেখতে দেখতে আমি আবার সেখানে ফিরে যাচ্ছি। জমজম যাওয়ার পথে বেশ কয়েকটা ছোট ছোট গ্রাম পড়বে। আপনারা চাইলে যাওয়ার পথেই গ্রামগুলো ঘুরে নিতে পারেন। আমরা অবশ্য যেদিন ফিরছিলাম সেই দিন গ্রাম ঘুরেছিলাম, কারণ আমরা চাইছিলাম দিনের আলো থাকতে থাকতে যাতে আমরা হোটেলে ঢুকে যাই। গুগল দেখে আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না। পোখরা থেকে জমজম পৌঁছতে অন্ততপক্ষে 7-8 ঘন্টা সময় লাগবে, কিন্তু গুগলে দেখবেন মাত্র 3-4 ঘন্টা লেখা রয়েছে। অত কম সময়ে কোনো মতেই কিন্তু আপনারা পৌঁছতে পারবেন না। তাই হাতে পর্যাপ্ত সময় নিয়ে একটু তাড়াতাড়ি পোখরা থেকে বেরিয়ে পড়া উচিত। আরও একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে পোখরা থেকে যখন আপনারা স্টার্ট করবেন তখন আপনাদের হয়তো সেরকম কোনো শীত বস্ত্র প্রয়োজন পড়বে না, কিন্তু যত আপনারা উপরে উঠবেন তত কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে। তাই হাতের সামনে হালকা কিছু শীত বস্ত্র অবশ্যই রাখবেন, কারণ জমজমে ঢোকার বেশ খানিকটা আগে থেকেই বেশ ভালোই ঠান্ডা লাগতে শুরু করবে। তাই বুদ্ধিমানের কাজ হবে হাতের কাছে কিছু একটা রেখে দেওয়া, যাতে প্রয়োজনে সেটা গায়ে জড়িয়ে নিতে পারেন।
রাস্তার ধারে যে গাছগুলো দেখছেন এগুলো সবই আপেল গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জায়গাটাই পুরো আপেল বাগানের। আর এখানকারের পাহাড়গুলো দেখছেন পুরো চেঞ্জ হয়ে গেছে। যত উপরের দিকে উঠবেন আস্তে আস্তে সবুজের কোনো নামগন্ধও আর পাবেন না। কখনো কখনো মনে হবে স্পিতি ভ্যালিতে চলে এসেছেন, অথবা অনেকটা লাদাখের কথা মনে করিয়ে দেবে। এই ভূমিরূপ এতক্ষণ কিন্তু ছিল না। যত উপরের দিকে উঠবেন ততই দেখবেন পাহাড়ের টেক্সচার সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে। আমার তো স্পিতি ভ্যালি আর লাদাখ সবটাই ঘোরা। আর যারা আপনারা অভিজ্ঞ মানুষেরা রয়েছেন, যারা ওই জায়গাগুলো ঘুরেছেন, এই ভিডিওটা দেখে বলুন তো, মনে হচ্ছে যে নেপালের কোথাও আছেন, নাকি মনে হচ্ছে লাদাখ চলে গেছেন? আমি তো ভীষণ মিল পেয়েছি। আপনাদেরও যদি এমনটাই মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন। একেবারেই মনে হচ্ছিল যেন সেই চাঁদের পাহাড়ের জায়গায় পৌঁছে গেছি। হ্যাঁ, তবে এখানের বাড়িঘরগুলো একটু অন্য ধরনের। কথা বলতে বলতে কীভাবে যে সময় কেটে গেল, আর সেই দিনও এভাবেই কথা বলতে বলতে হাসি মজা করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম জমজমে, যেখানে আমাদের নাইট স্টে করার কথা। ড্রাইভার দাদা আস্তে আস্তে চালাচ্ছিলেন এবং আমাদের যে প্রণব ভাই আছে সেও ঘুরে ঘুরে দেখছিল আমাদের হোটেলটা কোথায়। তার কারণ আমাদের হোটেল আগের থেকেই বুকিং করাই রয়েছে। একেবারে হোটেলের সামনে আমাদের বাস থেকে নামিয়ে দেওয়া হবে। এই হলো আমাদের হোটেল, হোটেল মুস্তাং মোনালিসা। হোটেলটার নামটা মোনালিসা, আর এই জায়গাটার নামটাই হচ্ছে মুস্তাং, বা যেটাকে আমরা জমজম নামেও চিনি। আসলে জমজম হচ্ছে জায়গাটার নাম, আর মুস্তাং হচ্ছে পুরো জেলার নাম। হোটেলের লোকেশনটা এত সুন্দর ছিল, মানে পুরো হোটেলের ব্যাকগ্রাউন্ডে একদম ফুল রেঞ্জটা দেখা যাচ্ছিল। এখানে রয়েছে ধওলগিরি এবং নীলগিরি পিক। এই হচ্ছে আমাদের হোটেলের উপর থেকে পেছনের অর্থাৎ ব্যাক সাইডের ভিউ। অসাধারণ। এটা কমন এরিয়া বা রিসেপশন এরিয়া। সন্ধ্যাবেলায় বসে আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা একেবারে আদর্শ। সিঁড়িটা কিন্তু বেশ সুন্দর, তবে একটু বিপজ্জনক। আমাদের ঘর ছিল সেকেন্ড ফ্লোরে। আসছো আবার টুপি পরছো? ছবি টবি তুলবো না, মুখ অবস্থা খারাপ। ছবি টবি তুলবো না। আর মাথায় টুপি দিলে ঠান্ডা কাটে। Wow, this is our room. Actually এটা 6 বেডরুম। আপাতত আমরা 3 জন থাকবো। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এখান থেকে এয়ারপোর্ট দেখা যাচ্ছে। এটাই হচ্ছে এখানকার এয়ারপোর্ট। আর এখানে কিন্তু বাথরুম আর টয়লেট আলাদা। এটা ফর বাথিং অ্যান্ড ফেস ওয়াশ অর ব্রাশ। আর এই সাইডে টয়লেটের জন্য আলাদা। ঘরে ঢুকেই একটু ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম জায়গাটা ঘুরে দেখতে।
এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। পরবর্তী ভিডিওতে মুক্তিনাথ নিয়ে আসছি আপনাদের জন্য, সাথে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে আসে আপনাদের কাছে। ধন্যবাদ।